ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। গণভবন ঘিরে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শহীদদের প্রামাণ্যচিত্র উপস্থাপন ঘিরে উত্তেজনা। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুখোমুখি শিবির ছাত্রদলের নেতাকর্মীরা। দফায় দফায় সংঘর্ষে বাড়ছে আহতের সংখ্যা। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পরিস্থিতি। গণমাধ্যমে হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে রুমিন ফারহানার বিস্ফোরক মন্তব্য। প্রশ্ন তুললেন বিএনপির রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও। ছাত্রদলকে বেপরোয়া না হওয়ার আহ্বান। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার রাজনৈতিক ভাষণ ঘিরে তুলকালাম। ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ঘিরে আবারও অস্বস্তি। সমস্যা সমাধানে তৎপর হাইকমিশন। জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের প্রমাণ থাকলেও বিচারে কারসাজি। রয়েছে স্বপদে বহলেরও অভিযোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ আগস্ট সকালে রাজধানীর শেরে বাংলা নগরে গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে তৈরি একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারি প্রদর্শনের পর উপস্থিত জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের একটি অংশ ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন। এই সময় অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতাকর্মীকেও স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চ থেকে একাধিকবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। এক পর্যায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মাইক হাতে নিয়ে বলেন, আপনারা এখানে নিজেকে জাহিল করতে আসছেন। তার এই মন্তব্যের পর আবারও উত্তেজনা তৈরি হয় এবং আলোচনা সভায় হট্টগোল শুরু হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাইকে বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। এরপর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মঞ্চে উঠে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক আহমেদ আজম খান মঞ্চে উঠে বলেন, ভিডিও ডকুমেন্টারিতে কোনো অসঙ্গতি থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অনুষ্ঠানের কার্যক্রম পুনরায় শুরু হয়। আধিপত্য বিস্তার ও আবাসিক হলের নিয়ন্ত্রণ নিতে রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গত ৩ দিনে দেশের অন্তত ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন দুটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। লাঠিসোঁটা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। ঘটনার রেশ দেশের অন্য ক্যাম্পাসগুলোতেও ছড়িয়ে পড়েছে। ৪ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের একটি প্রদর্শনীতে যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি সংবলিত ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এরপর ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বক্তব্য দেয়া ও উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। একই সঙ্গে বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এর আগে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের ধারাবাহিক সংঘর্ষের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে সারা দেশেই বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল এবং সেটা কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয় তাহলে এটাই বা কি করে গণতন্ত্র হয়? দেখুন, উনি বাংলাদেশের নাগরিক, ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। তো সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে। গত সোমবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে হাসিনার বক্তব্য প্রদানকে ঘিরে ঢাকার অস্বস্তির কথা জানিয়ে বলা হয়, নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বাংলাদেশস্থ কূটনীতিকদের পাশাপাশি বিশ্লেষকরা বলছেন, ভারতের মাটিতে বসে শেখ হাসিনার এভাবে বক্তব্য দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত স্বরূপ। হাসিনা এভাবে বক্তব্য দিতে থাকলে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন আবারও বাড়তে পারে। বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ যুগান্তরকে বলেন, হাসিনা একজন মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত আসামি, যিনি প্রাণ রক্ষায় ভারতে পালিয়েছেন। এই অবস্থায় তার বক্তব্য প্রচারকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও অচলাবস্থা সৃষ্টি করার একটি চেষ্টা মনে হচ্ছে। এটি নিশ্চয়ই বাংলাদেশ বিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত হবে। গত রোববার ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বুধবার এক মতবিনিময় সভার আয়োজন করেছে, যেখানে ভার্চুয়ালি কথা বলবেন শেখ হাসিনা। সভার আলোচকদের মধ্যে হাসিনার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ক্রিকেট তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়। সভাটি বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত চলার কথা রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সরকার ভারত বাংলাদেশ সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নিতে চায় এবং এ ধরনের কর্মকাণ্ড যেন সেই সম্পর্কে নেতিবাচক প্রভাব না ফেলে সেটি প্রত্যাশা। অপরদিকে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, প্রতিবেশী হিসেবে দুই দেশের স্বাভাবিক যাত্রা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে ভারতের লক্ষ্য রাখা উচিত। তবে একটু ভিন্নভাবে ভাবছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক খুব ভালো বা খুব খারাপ কোনোটাই হবে বলে মনে করেন না তিনি। বলেন, শেখ হাসিনার বক্তব্যের কারণে বড় ধরনের কোনো রাজনৈতিক প্রভাব পড়বে সেটিও মনে করেন না তিনি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান, এই যে আন্দোলনের রূপরেখায় এত বড় বদল হলো, তার পেছনে অন্যতম প্রধান ভূমিকা রেখেছে সাধারণ জনগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনী, বিশেষ করে পুলিশের নির্মম সহিংসতা। সে সময়ের পুলিশ কর্মকর্তাদের অনেককেই বর্তমানে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। আত্মগোপনে আছেন কেউ কেউ। অবশ্য জুলাই আন্দোলন দমনে জড়িত রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং জেলার এসপিদের পদ থেকে সরিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরে অনেকের বিরুদ্ধে জুলাই হত্যা মামলাও হয়। আন্দোলন দমন ও হত্যা নির্যাতনে জড়িত সেই পুলিশ কর্মকর্তারা এখন কে কোথায় আছেন, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য যুগান্তরের হাতে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জুলাই ছাত্র আন্দোলনের দমনে মেট্রোপলিটন রেঞ্জ ও জেলায় এসপির দায়িত্ব পালন করেন 116 জন কর্মকর্তা, যাদের মধ্যে 41 জনই বর্তমানে বিভিন্ন দপ্তরে স্বাভাবিক দায়িত্বে রয়েছেন। শাস্তিমূলক ব্যবস্থার আওতায় অবসরে পাঠানো হয়েছে মাত্র 17 জনকে। অন্য 57 জন কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন দপ্তরে সংযুক্ত রাখা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময় 64 জেলায় দায়িত্ব পালন করা 77 এসপির মধ্যে 35 জনই এখন বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। সাময়িক বরখাস্ত করা হয়েছে 11 জনকে, শাস্তির মুখোমুখি হয়েছেন 42 জন এসপি। চলুন ছাত্র জনতার আন্দোলনের সময় বিভিন্ন দপ্তরে কর্মরত 35 এসপির বর্তমান অবস্থান জেনে নেওয়া যাক। আন্দোলনের সময় টাঙ্গাইলের এসপি সরকার মোহাম্মদ কায়সার পদোন্নতি পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হন। এছাড়া ফরিদপুরের এসপি মোহাম্মদ মোর্শেদ আলম রংপুর মেট্রোপলিটনের ডিসি, রাজবাড়ীর এসপি জিএম আবুল কালাম আজাদ এপিবিএনএ, শরীয়তপুরের মাহবুবুল আলম ঢাকার পুলিশ স্টাফ কলেজে, মাদারীপুরের মোহাম্মদ শফিউর রহমান পিটিসি খুলনায়, নেত্রকোনার ফয়েজ আহমেদ খুলনার আরআরএফ এ, শেরপুরের 2 এসপির মধ্যে মোনালিসা বেগম সিআইডিতে এবং আকরামুল হোসেন চট্টগ্রাম রেঞ্জে, কক্সবাজারের মাহফুজুল ইসলাম এপিবিএনএ, বান্দরবানের সৈকত শাহীন শিল্পাঞ্চল পুলিশে, খাগড়াছড়ির মুক্তাধর নৌ পুলিশে, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সাখাওয়াত হোসেন কর্মরত আছেন সিআইডিতে। এছাড়া চাঁদপুরের এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম রাজশাহীর শারদায় পুলিশ একাডেমিতে, মৌলভীবাজারের মঞ্জুর রহমান নোয়াখালী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, সুনামগঞ্জের এমএন মোর্শেদ পিবিআইয়ে, সাতক্ষীরার মতিউর রহমান সিদ্দিকী ঢাকার টেলিকমে, চুয়াডাঙ্গার আরএম ফয়জুর রহমান পিবিআইয়ে,
কুষ্টিয়ার দুজনের মধ্যে AHM আব্দুর রকিব পিটিসি নোয়াখালীর অতিরিক্ত ডিআইজি হিসেবে, আর মুহাম্মদ আলমগীর হোসেন রংপুর রেঞ্জে, নড়াইলের মোহাম্মদ মেহেদি হাসান রেলওয়ে পুলিশে, মেহেরপুরের SM নাজমুল হক নৌ পুলিশে, পিরোজপুরের মোহাম্মদ শরীফুল ইসলাম সিলেট রেঞ্জে, ভোলার মাহিদুজ্জামান হবিগঞ্জের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, ঝালকাঠির মোহাম্মদ আফরুজুল হক টুটুল রাজশাহী রেঞ্জে, বরগুনার মোহাম্মদ রাফিউল আলম অ্যান্টি টেরোরিজম ইউনিটে, চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ সাইদুল হাসান ট্যুরিস্ট পুলিশে, পাবনার আকবর আলী মুন্সি লালমনিরহাট ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, নওগাঁর মোহাম্মদ রশিদুল হক CIDতে, জয়পুরহাটের মোহাম্মদ নূরে আলম RRF বরিশালে, রংপুরের ফেরদৌস আলী চৌধুরী CMPতে, ঠাকুরগাঁওয়ের উত্তম প্রসাদ পাঠক ট্যুরিস্ট পুলিশে, পঞ্চগড়ের SM সিরাজুল হুদা ইন সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরে, নীলফামারীর মকবুল হোসেন ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ায়, লালমনিরহাটের মোহাম্মদ সাইফুল ইসলাম CIDতে এবং সবশেষ কুড়িগ্রামের আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম PBIতে কর্মরত রয়েছেন। এদিকে গত 2 বছরে 8 মেট্রোপলিটন পুলিশের সব কমিশনার ও 8টি রেঞ্জের ডিআইজির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে অবসরে পাঠানো হয়েছে 8 কমিশনার ও 6 ডিআইজিকে, সাময়িক বরখাস্ত করা হয়েছে 3 ডিআইজি ও 1 কমিশনারকে। অন্যদিকে জুলাই আন্দোলনের সময় বিভিন্ন রেঞ্জের 21 অতিরিক্ত ডিআইজির মধ্যে 6 জন এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। চলুন তাদের বর্তমান কর্মস্থল সম্পর্কেও একটু জেনে নেই। তৎকালীন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের 3 অতিরিক্ত ডিআইজির মধ্যে একজন সংযুক্ত রয়েছেন। বাকিদের মধ্যে মাহফুজুর রহমান বর্তমানে টাঙ্গাইল PTCতে এবং প্রবীর কুমার রায় নৌ পুলিশে কর্মরত আছেন। রাজশাহী রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সদর দপ্তরে, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ বর্তমানে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত আছেন। একইভাবে সিলেট রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকারী লিটন কুমার সাহা PTC খুলনায় ও সিলেট রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজি ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত আছেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।